তাকে জন্মদিনের উইশ করছিলাম। ওই ছবি আইনা আমার সাথে অ্যাড কইরা দিয়া দিছে যে আমি মালয়েশিয়া ঘুরতে যাচ্ছি, আমি চীনে ঘুরতে যাচ্ছি। এই জন্য আমি আরো মস্কারাটা বেশি করেছি। যারা ভুল বুঝতেছে তারা মনে করতেছে যে আমার জীবনযাপন রাজকীয়, কিন্তু না ভাই, আমি একজন সামান্য একজন শিক্ষক। তারপরে আমি অনেক ঋণগ্রস্ত একজন মানুষ। আমার ঋণের চিন্তায় সারা মাস থাকতে হয় এখন। দেখেন, আমি আমার জায়গা থেকে নীতিগতভাবে সঠিক ছিলাম, কারণ আমরা 6 লক্ষ শিক্ষক কর্মচারীদের পক্ষে কথা বলেছি, এবং আমরা 6 লক্ষ কর্মচারীর অধিকার আদায়ের জন্য রূপক এবং প্রতীকী অর্থে আমাদের যে উদাহরণগুলো দিয়েছি এগুলাও 100% সত্য ছিল। হ্যাঁ, এখানে 6 লক্ষ শিক্ষক কর্মচারীর পরিবারের সাথে প্রায় 1 কোটি মানুষ কোনো না কোনোভাবে জড়িত ছিল। দেখেন, আমরা 11 দিন ছিলাম শহীদ মিনারে, 11 দিন 11 রাত। তখন আমাদের যখন চার দিক থেকে অন্ধকার নেমে আসছিল, যখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছিল, তখন আমার চোখ জুড়ে আমার ব্যক্তিগত উদাহরণ দিতে গিয়ে সমস্ত শিক্ষক জাতিকে এখানে বুঝিয়েছি যে তাদের অধিকারটা অবশ্যই প্রাপ্য ছিল, এবং তাদের যে হৃদয়ের কান্না, তাদের যে মনের অনুভূতি, তাদের যে হৃদয়ের গহীনের যে অন্তরালের যে অনুভূতিটা, এটা আমি আমার ভাষার মাধ্যমে প্রকাশ করতে চেয়েছি। দেখেন, আমি আমার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানায়। আমি চাকরি করি সিলেটের জাফলংয়ে। ওইখান থেকে আমার সাদা পাথর কিংবা 0 পয়েন্টে যেতে টাকা লাগে না, কিন্তু অনেক সময় তো পকেটে টাকা থাকে না। আপনার ওইখানে গেলেন, আপনার ওয়াইফ হয়তো বা কোনো কিছু খেতে চাবে, সবসময় তো আপনি দিতে পারবেন না। কিন্তু আমরা যেদিনের উদাহরণ দিছি ওই দিন আমার কাছে টাকা ছিল না, কিন্তু আমরা ওই 0 পয়েন্ট কিংবা সাদা পাথর, এটা আমার বাসা থেকে একদম কাছে। আমি ওইখানে গেলে আমার কোনো টাকা টুকা লাগে না। আমরা যখন টাকা হয় তখন আমরা যেতাম। ওই ছবিগুলো যা নেটিজেনরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিছে। তারপরে আপনি দেখেন, আমি একটা কোম্পানিতে চাকরি করতাম শিক্ষকতার আগে। তখন ওই কোম্পানির এমডি স্যারের ছেলের বিয়ে ছিল। তখন সেনাকুঞ্জে একটা বুফেতে অনুষ্ঠান ছিল। তখন আমরা সবাই ওইখান থেকে সেনাকুঞ্জে আসছিলাম। এটা কিন্তু দেখা গেছে সমস্ত খরচ এবং যাবতীয় সব কিছু আমাদের কোম্পানি বহন করেছে। এই ছবিটা সারা বাংলাদেশে নেটিজেনরা ছড়িয়ে দিয়েছে। দেখেন, আমার একটা রয়্যাল এনফিল্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে, কিন্তু আমি সত্যিকার অর্থে আমি কিন্তু মোটরসাইকেল চালাইতেই পারি না। দেখেন কতটুকু বদনাম আমার উপরে ছড়ানো হয়েছে। তারপরে দেখেন, আমি চীনে মালয়েশিয়ায় ঘুরতে গেছি আমার ওয়াইফ নিয়ে, কিন্তু ভাই আমার তো পাসপোর্টই নাই। আমরা একটা ঋণগ্রস্ত মানুষ, আমি ঋণের টাকা দিতে পারতেছি না, তাহলে আমি ওই চীন কিংবা মালয়েশিয়া যাব কেমনে? দেখেন, আপনার সামনে এখন যে আমি দেখা হয়েছে, আপনার সাথে আমার তো আর কথোপকথন হয় নাই। আমার মানি ব্যাগের দিকে তাকায় দেখেন কত টাকা আছে। এই দেখেন, এই দেখেন, এই যে আমার মানি ব্যাগে 170 টাকা আছে। আমি কেমনে সিলেট যাব, আবার না আমি কি করব, এটাই তো আমরা হতাশাগ্রস্ত। কারণ আমার সিলেট থেকে ঢাকায় আসতে আমার অলরেডি আমার যা টাকা ছিল খরচ হয়ে গেছে। তাহলে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের জীবনই এমন। আমরা চেয়েছি আমাদের শুধুমাত্র একটু অর্থনৈতিক মুক্তি হোক। আমাদের যে থুক বরাদ্দ দিয়েছিল, এই থুক বরাদ্দ থেকে আমাদের পার্সেন্টেজে আসুক। আমরা হয়তো বা 45% চাই না, আমাদের দাবিও না। আমরা শুধুমাত্র চাইছি আমাদের পার্সেন্টেজটা শুরু করুক সরকার, এবং সরকারকে অশেষ ধন্যবাদ, তারা শুরু করেছে। 7.5%-এর জিও প্রকাশিত হয়েছে এই বছর, আর বাকি 7.5%-এর জিও পরবর্তী বছর প্রকাশিত হবে। এই যে আমাদেরকে 15%-এর প্রজ্ঞাপন দিয়েছে, এতে আমরা সন্তুষ্ট, খুশি। আমরা এমপিভুক্ত শিক্ষকরা অল্পতেই খুশি, এটাই আমাদের জীবন। কিন্তু আপনি যখন এমপিভুক্ত শিক্ষকদের পোশাকের অন্তরালে যদি আপনি খোঁজ নিতে যান, তাহলে দেখবেন
প্রত্যেকটা এমপিওভুক্ত শিক্ষক ঋণগ্রস্ত, এবং প্রত্যেকটা এমপিওভুক্ত শিক্ষক অর্থনীতির চিন্তায় তার সারাদিনের অর্ধেকটা দিন কাটে। হ্যাঁ, তার কাছ থেকে কখন ধার নেবে, পরবর্তীতে ধার কেমনে দিবে, কারণ তার বেতন খুব কম, ধার দেওয়ার ক্ষমতা তাদের থাকে না। হয়তোবা এই লজ্জাটা থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমাদের যে হৃদয় জুড়ে যে কান্না, চোখ জুড়ে যে কান্না প্রকাশিত হয়েছিল, এটা কি অন্যায়? আমি মনে করি না এটা অন্যায়। যদি আমার প্রতিটি অর্থে, আমার রূপক অর্থে 6.5 লক্ষ তথা 1 কোটি মানুষের কোনো না কোনোভাবে উপকৃত হয়ে থাকে, তাহলে এটা আমি কোনোভাবে এটাকে অন্যায় হিসাবে মানব না। দেখেন, আমার আব্বা একজন নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি ধর্মভীরু মানুষ। আমার আম্মাও সেম ধর্মভীরু মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি ছোট সময় থেকেই দেখে আইছি ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওনারা বিমর্ষ হয়ে গেছে, ওনারা কথা বলা ছেড়ে দিয়েছে। আমি ফোন করলে আমাকে জানেন কি বলে? বলে যে, বাবা, এটা করার কি খুব দরকার ছিল? আমি তাদের চোখ মুখের দিকে তাকাইতে পারি নাই। হ্যাঁ, এতটুকু নিজেকে অপরাধ বোধ মনে হয়েছে, শুধু নেটিজেনদের জন্য, এই মিথ্যা অপপ্রচারের জন্য। আমার ওয়াইফ আমাকে বলে যে, আমি তোমার সংসার করব না। আমি তোমার সংসার কেমনে করব? তুমি তুমি কেন যাবা? তুমি কেন ক্যামেরার সামনে কথা বলবা? হ্যাঁ, আমি বললাম যে এই 6 লক্ষ শিক্ষক কর্মচারী, তাদের হৃদয়ের, তাদের মনের কথা তারা কোনোদিন মুখ ফুটে বলতে পারে না, কারণ তারা শিক্ষকরা সব কিছু মুখ ফুটে বলতে পারে না। এই যে আমি তাদের মনের কথাটা বলেছি, এবং সরকার মহোদয় এটা মেনে নিয়েছে, এবং আমাদের নেতৃবৃন্দ যারা ছিল তাদের প্রচেষ্টায়, এতে আমি নিজেকে অনেকটা আমি আত্মতৃপ্তি পাইছি। কিন্তু আমার পরিবার এবং আমার আত্মীয় স্বজন তারা অনেকটাই আমার প্রতি রাগান্বিত এই ব্যাপারে। অনেক শিক্ষকরাই আমাকে মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করেছে। অনেক শিক্ষকরাই, প্রায় হাজার হাজার শিক্ষক আমার সাথে যোগাযোগ করেছে। আপনার শুধু লালমনিরহাট থেকেও যোগাযোগ করেছে, ওই দিক দিয়ে বরগুনা, পটুয়াখালী থেকেও যোগাযোগ করেছে। তারা আমাকে সান্ত্বনা দিয়েছে, তারা আমাকে সাহস জুগিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ, এবং নেতৃবৃন্দ যারা ছিল অনেকেই আমাকে ফোন দিয়ে, তাদের এই ব্যস্ততম সময়ের মধ্যে ফোন দিয়ে আমাকে সাহস জুগিয়েছে। বলেছেন, আপনি তো কোনো অন্যায় করেন নাই, আপনি শুধু কথা বলেছেন, এটা তো অপরাধ হতে পারে না। এই পৃথিবীতে মানুষ লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে, ওইটা যদি অপরাধ না হয়, তাহলে আপনার এই চোখের কান্না তো অপরাধ হতে পারে না। ওনাদেরকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই, কারণ ওনারা আমাকে সবসময় সাপোর্ট করে এবং সাহস যোগায়। আজকেও প্রায় 100 মেসেজ দিয়েছে আমার এই শিক্ষক সমাজ, এবং প্রত্যেকটা মেসেজেই আমাকে সাহস জুগিয়েছে। আজকে যে কালকে ফার্নিচারের একটা ছবি দিয়েছি যে 12,500 টাকায় সোফা কিনলাম, এটা তো ভাই দুষ্টামি করে দিয়েছি নেটিজেনদের সাথে। আমি মামার বাসায় উঠছি, উনি একটা স্কুলের প্রধান শিক্ষক ঢাকায়। হ্যাঁ, ওনার বাসায় মানে আসছি, ঢাকা এসে ওনার বাসায় আসছি। ওনার যে সোফা, ওই সোফার ছবি দিয়া আমি এটা মানে একটা নেটিজেনদের সাথে দুষ্টামি করেছি। এবং কালকেও ওই যে জামিল ভাইয়ের সাথে, চ্যানেল আইয়ের জামিল ভাইয়ের সাথে দেখলেন যে গুলশানের একটা বাড়ির ছবি দিয়ে বললাম যে এই বাড়িটা আমি কিনেছি। এটা ভাই, শুধুমাত্র তাদের জন্য দুষ্টামি করার জন্যই এই কাজটা করেছি, অন্য কিছু নয়। কারণ তারা তো আমার 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 ওয়াইফ না, আমার শালির ছবি আমার সাথে, আমার শালিকে আমি তাকে জন্মদিনের উইশ করছিলাম, ওই ছবি আইনা আমার সাথে অ্যাড কইরা দিয়া দিছে যে আমি মালয়েশিয়ায় ঘুরতে যাচ্ছি, আমি চীনে ঘুরতে যাচ্ছি। এই জন্য আমি আরো মস্কারাটা বেশি করেছি। এখন যারা আন্দোলন করতেছে ওরা এফতেদায়ী শিক্ষক, এফতেদায়ী এবং নন এমপিও। আমি মনে করি 97% মাধ্যমিক শিক্ষাটা পরিচালনা করেন এমপিওভুক্ত শিক্ষক এবং নন এমপিও শিক্ষকরা। আমি আমার ব্যক্তিগতভাবে অভিমত জানাই, যারা এফতেদায়ী শিক্ষক আছে এবং যারা আন্দোলন করতেছে এবং যারা নন এমপিও শিক্ষক আন্দোলন করতেছে, তাদের আন্দোলনটা যৌক্তিক। আমি মনে করি সরকারের কাছে আমি ছোট মানুষ হিসাবে রিকোয়েস্ট করব যাতে ওনাদের দাবিটা একটু মেনে নেই। কারণ ওনারা
অনেক কষ্ট করে ওনারা সরকারি মনে হয় কোনো বেতনই পায় না। হ্যাঁ, ওনারাও তো শিক্ষক, ওনারাও কিন্তু জাতির মেরুদণ্ড। ওনারা হয়তোবা এখানে এসে শিক্ষকতা পেশাকে ভালোবেসে আর শিক্ষকতা পেশাকে তারা অ্যাভয়েড করতে পারেনি, কিন্তু তাদের দাবি যৌক্তিক। আমি তাদের দাবির প্রতি সমর্থন জানাই। যারা ভুল বুঝতেছে তারা মনে করতেছে যে আমার জীবনযাপন রাজকীয়, কিন্তু না ভাই, আমি সামান্য একজন শিক্ষক। তারপরে আমি অনেক ঋণগ্রস্ত একজন মানুষ। আমার ঋণের চিন্তায় সারা মাস থাকতে হয়। আমার অনেক ঋণগ্রস্ত, এটা আহ, বলা যাবে না। হ্যাঁ, কিন্তু আমি দোয়া করবেন যাতে আমি কোনোভাবে এটা যাতে দিতে পারি। হ্যাঁ, দিতে পারি। কারণ ঋণ নিয়ে কোনো মানুষ মৃত্যুবরণ করলে, হ্যাঁ, ওই ঋণগ্রস্ত যার কাছ থেকে ঋণ নিয়েছি ওনাকে যদি আমি ঋণ না দিই, তাহলে আমি কোনোদিন, হ্যাঁ, বেহেশতে যেতে পারবো না। আপনারা দোয়া করবেন আমার জন্য, দেশবাসী, শিক্ষক সমাজ, যে আমাদের হৃদয়ের কথা আমরা বলেছি আমাদের চোখ জুড়ে। এই অস্ত্রটা যেটা ছিল, এটা সত্যিকারের অস্ত্র ছিল। এবং সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই, হ্যাঁ, আমাদের এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলনের সাথে ছিলেন, আমাদের নেতৃবৃন্দর সাথে ছিলেন। এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।